ওয়েলকাম টু ক্যাটারাক্ট ফলস ইন্ডিয়ানা। আমরা ইন্ডিয়ানা স্টেটের খুব সুন্দর একটা ফলস দেখার জন্য আসছি। আপনাদেরকে এই ফলসের সৌন্দর্য দেখানোর পাশাপাশি আমি কথা বলবো যে আমেরিকার পিএইচডি লাইফ কেমন স্ট্রেসফুল সেটা নিয়ে। আমি যেই ঝর্ণাটার পাশে দাঁড়িয়ে আছি সেটা ইন্ডিয়ানা স্টেটের অন্যতম একটা দর্শনীয় স্থান, বা এখানে যে ঝর্ণাগুলো রয়েছে তার মধ্যে ওয়াটার ভলিউমের উপর ভিত্তি করে এটা সবচেয়ে বড়। এর উপরের অংশটাকে ওরা বলে আপার ফলস, নিচে যে অংশটা সেটা হচ্ছে লোয়ার ফলস। দুইটা জায়গায় যাওয়া যায়, অনেকেই আবার উপর থেকে নিচ পর্যন্ত হেঁটে যায়। আর এটা ইন্ডিয়ানাপলিস শহর থেকে 1 ঘন্টা দূরত্বে অবস্থিত। আমরা যখন কাছাকাছি জায়গাটায় যাচ্ছিলাম তখন খুব সুন্দর গ্রাম, দুই পাশে দেখুন একদম ফসলি যে জমি। ইন্ডিয়ানা স্টেট বা মিডওয়েস্টের এই জায়গাটায় আপনি যখন আসবেন কান্ট্রি সাইডগুলো খুবই সুন্দর, যেহেতু এটা আমেরিকার হার্টল্যান্ড বা এখানে কৃষকের যে অর্থাৎ ফসলি জমি মাইলের পর মাইল দেখা যায়, তারপর ছোট ছোট এরকম শহর। সেই শহরগুলো আবার সুন্দর। আপনি যখন ড্রাইভ করে যাবেন অনেক ফাঁকা জায়গা বা রাস্তা যাওয়ার পর আবার রাস্তার পাশে এরকম ছোট্ট একটা সিটি আসবে। সেই সিটিতে অল্প কিছু মানুষ বসবাস করে তাদের প্রয়োজনের যে জিনিসগুলা বা ছোট ছোট দোকান বা কোনো একটা গ্যাস স্টেশন সেটা থাকে, সেটা আবার দেখতে খুবই ভালো লাগে। সো আমরা 1 ঘন্টার দূরত্বে, যেহেতু এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা ওই জায়গাটায় যাচ্ছিলাম। এই ফলসের সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করব। আর যেই কথা বলছিলাম, যেহেতু আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন যারা ভবিষ্যতে আমেরিকায় আসবেন, অনেকেই আবার স্টেবল চাকরি ছেড়ে আমেরিকায় আসতে চায়। ইদানিং একটা ট্রেন্ড শুরু হয়েছে, মনে করে যে বাইরে গেলেই সকল সমস্যার সমাধান। তাই স্টুডেন্টরা পাশ করার পর তারা যেমন মাস্টার্স করতে চলে আসতে চায়, পিএইচডি করতে চলে আসতে চায়, অনেকেই আবার স্টেবল 7-8 বছর 10 বছর চাকরি করে দেখা যায় দেশে একটা স্টেবল পজিশন রয়েছে, সেই পজিশন ছেড়ে ওরা মনে করে যে না, আমরা বাইরে গিয়ে সেটেল হব। এখন চ্যালেঞ্জগুলা কি দেখুন, যে আপনি যখন আমেরিকার মতো একটা দেশে আসতে চাইবেন, প্রথম স্কলারশিপ নিয়ে যদি আসতে চান, আপনার ভালো একটা পাবলিকেশন দরকার, আপনার জিআর স্কোর দরকার, আপনার আইএলটিএস বা টোফেল দরকার। এই জিনিসগুলা কিন্তু করতে অনেক সময় লাগে, অনেকের 1 বছর 2 বছর সময় লাগে। তারপর অনেকগুলা ভার্সিটি আপনি লিস্ট করবেন, সেখানে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনি যদি একটা স্কলারশিপ পান, আপনি আসবেন। অনেকেই স্কলারশিপ পায় না, নিজ খরচে অনেকেই আসে, 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করে অনেকেই আসে। এখন কথা হচ্ছে যে আপনি যখন ব্যাচেলর অবস্থায় চলে আসবেন তখন একটা হিসাব, আপনার কিছু একটা ফান্ডিং হলেই আপনি চলে আসতে পারবেন। কিন্তু যারা মেরিট, তাদের ক্ষেত্রে প্রবলেম যেটা হয় যে আপনার যদি ফান্ডিং ভালো না হয় তখন কিন্তু আপনার ওয়াইফ ভিসা পাবে না। এখানে অনেকেই রয়েছে যারা পিএইচডি করতে আসছে কিন্তু ফান্ডিং কম থাকার কারণে তারা এই জায়গাটায় একা আছে। দেখা যায় যে তার ওয়াইফ বা বাচ্চা থাকলে তারা ভিসা পাচ্ছে না, তারা দেশে আটকে আছে। ফলে এটা কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ। আপনি এখানে চলে আসা মানেই যে বাকিরা চলে আসতে পারবে তা কিন্তু না। বর্তমানে ইমিগ্রেশন সিচুয়েশনটা অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে। ফলে আপনি যখন একটা স্টেবল চাকরি ছেড়ে আসবেন তখন আপনার জন্য কিন্তু আরও অনেক চ্যালেঞ্জিং হবে। আর একটা সময় ব্যাচেলর অবস্থায় আপনি শুধু পড়ালেখার দিকে আপনি ফোকাস করলেই হয়। কিন্তু যখন আপনি একটু বিয়ে করবেন বা আপনার পরিবার থাকবে, তখন পড়ালেখার পাশাপাশি কিন্তু আপনার পরিবার, আপনার বাচ্চার পড়ালেখা, আপনার সংসারের খরচ। আর অনেক সময় আমাদের দেশ থেকে যারা আসে তারা মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস থেকে আসে। তাদের অনেকেই কিন্তু দেশের দায়-দায়িত্ব থাকে। দেশের ছোট ভাই থাকে বা বোন থাকে, তাদের একটা দায়িত্ব নিতে হয় বা পরিবারের দায়িত্ব নিতে হয়। এই চ্যালেঞ্জগুলার কথা কিন্তু কেউ ভাবে না। ওরা মনে করে এখানে আসলেই বুঝি টাকা আর টাকা, ফলে আমার টাকার কোনো সমস্যা হবে না। ব্যাপারটা কোনোভাবেই এরকম নয়। আপনি স্টুডেন্ট হিসেবে যখন আসবেন তখন স্টুডেন্ট হিসেবে চিন্তা করবেন যে বাংলাদেশে যেমন আমরা একটা স্কলারশিপ পেতাম, প্রাইমারি বৃত্তির স্কলারশিপ বা এইটে যে বৃত্তির স্কলারশিপ, সেই স্কলারশিপের টাকাটা কিন্তু মিনিমাম একটা টাকা দেয়া হয়। এখানে যে স্কলারশিপ সেটাও কিন্তু এরকমই। সে আপনার জন্য একটা টাকা দেবে, সে আপনার ফ্যামিলি বা আপনার বাচ্চার চলার মতো কিন্তু টাকা দিবে না। অনেকের স্কলারশিপ ভালো হলে তার ওয়াইফকে ভিসা দেয়, কিন্তু F2 ভিসায় আবার ওয়াইফের কাজের পারমিশন থাকে না। ফলে চাইলেই যে আপনি একটা এক্সট্রা ইনকাম করবেন সেটা আপনি করতে পারবেন না। এটা এক ধরনের চ্যালেঞ্জ। ২ নাম্বার চ্যালেঞ্জ যদি আমি আসি, যেখানে পড়ালেখার কিন্তু প্রচুর চাপ বা পড়ালেখার স্টাইলটা কিন্তু বাংলাদেশের চাইতে ভিন্ন। এখানে হয়তো বাংলাদেশের মতো কেউ আপনাকে প্রেশার দিবে না, কিন্তু কেউ আবার আপনার দায়িত্বও নিবে না। ফলে আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে।
আপনাকে কেউ বুঝিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না। আমাদের দেশে বড় ভাই, বড় বোন থাকে। আমরা অনেকের কাছ থেকে অনেক কিছু নোট নেই, আমরা বুঝে ফেলি। কিন্তু এখানে সব দায়-দায়িত্ব আপনার, সবকিছু আপনাকে নিজেই করতে হবে। এই স্টাইলের সাথে অ্যাডজাস্ট করতে হবে। যদি রিসার্চ করতে আসেন, সঠিক সময়ে পাবলিকেশন বের করতে হবে। এই রিসার্চটা কী করে আপনি করবেন, কোন দিকে যাবেন, সেই গাইডেন্স কিন্তু সরাসরি যে প্রফেসর আপনাকে দিবে তা নয়, নিজে নিজেই বের করতে হবে। ফলে এই যে একটা কঠিন চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে কিন্তু সবাই পারে না। দিন শেষে আবার বাসায় গিয়ে আপনাকে রান্নাবান্না করতে হবে, ছুটির দিনে বাজার করতে হবে। ফলে আপনারা সোশ্যাল মিডিয়ায় যে সাকসেস স্টোরিগুলো দেখেন, যে ১,০০০-এ একটা সাকসেস স্টোরি, মনে করেন যে আমিও সেটা হব। আমি যখন জুনিয়র অনেকের সাথে কথা বলি, তাদের টার্গেট এই জায়গাটায় আসলেই তারা নেচারে পাবলিকেশন করবে, তারা অনেক বড় গবেষক হয়ে যাবে। বা দেশে যারা অনেকে ব্যাক করে, অনেকেই দেখবেন বলে যে দেশে তারা ব্যাক করেছে আমেরিকায় অনেক লোভনীয় চাকরি ফেলে দিয়ে। ব্যাপারটা কোনোভাবেই এরকম নয়। আমেরিকায় এখানে টিকে থাকাটা অনেক কঠিন হয়ে যায় অনেকের জন্য। কারণ আপনি পড়ালেখা যখন শেষ করবেন তখন হয়তো আপনি একটা কাজের পারমিশন পাবেন, কিন্তু এটা সাময়িক, অল্প কয়েক বছর। বা আপনি যদি স্পন্সরও পান H-1B ভিসা, সেটাও 3 বছর, পরবর্তী সময় রিনিউ নাও করতে পারে। আর এখন তো সেটা আরও কঠিন, কেউ স্পন্সরই করবে না, ফলে আপনি চাকরিই পাবেন না। তাহলে চাকরি পাওয়ার জন্য প্রয়োজন গ্রিন কার্ড। সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন, সেটা একটা এক্সট্রা খরচ, সেটার জন্য আবার অনেক অপেক্ষা করতে হয়। সেটার যে যোগ্যতা, সেই যোগ্যতাগুলো ফুলফিল করতে হয়। এই যে ইমিগ্রেশনের জার্নি, যারা এই প্রসেস দিয়ে গিয়েছে তারাই একমাত্র জানে যে এর একটা পেরেশানি কেমন। আপনি দেশে থেকে বা দূর থেকে আপনি বুঝতে পারবেন না। আপনি হয়তো দেখেছেন একজন আমেরিকা এসেছে, আসার পর সে এই জায়গাটায় গ্রিন কার্ড পেয়ে গিয়েছে, ভালো চাকরি পেয়ে গিয়েছে, কিন্তু সফল স্টোরিগুলো হয়তো আপনি দেখছেন, কিন্তু তার যে নির্গম রাত, তার যে টেনশান, সেই জিনিসগুলো হয়তো আপনার চোখে পড়েনি। অনেকেই কিন্তু এই টেনশান না নিতে পেরে কিন্তু অসুস্থ হয়, অনেকেই কিন্তু মারা গিয়েছে, এরকম রেকর্ডও আছে। কয়েকদিন আগে বুয়েটের একজন, সে ইমিগ্রেশনের এই টেনশানগুলো, তার হার্টে একটু প্রবলেম ছিল, সেটা নিয়ে অনেক টেনশান করেছে, তারপর তার হার্ট অ্যাটাক হয়েছে। সো এই নিউজগুলো কিন্তু আসে, সেটা আমরা ইগনোর করে যাই। আমরা শুধু পজিটিভ নিউজগুলো দেখি যে আমার এরকম হবে না। বিশেষ করে দেখবেন যে আমরা জানি যে আপনি যদি ধূমপান করেন বা আপনি যদি সিগারেট খান, তাহলে সিগারেট থেকে নানা রোগ হয়। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে ক্যান্সার হয়, কিন্তু যে স্মোকার, যে স্মোক করতেছে, তার ধারণা তার এটা হবে না। এরকমই আমাদের ধারণা যে আমি বিদেশে যাব, আমার লাইফ একদম সব কিছু সেটেল হবে, যাদের প্রবলেম হয়েছে এরকম হবে না। কারণ আমি অনেক ভালো রিসার্চ করব, ভালো পড়ালেখা করব, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি চাইলেই তো হবে না। আপনি যে ইনস্টিটিউশনে আসছেন, সেই জায়গাটায় আসছেন, আপনার ল্যাব কেমন, আপনার প্রফেসর কেমন। আমেরিকার 4,000-এর মতো ইউনিভার্সিটির সবগুলা ল্যাবই তো আর ভালো না, সব প্রফেসরই তো আপনার কেরিয়ারের জন্য ভাববে না। কেউ হয়তো আপনাকে সারা দিন শুধু কাজ করাইতে চাইবে। আমি আপনাদেরকে আসতে নিরুৎসাহিত করছি না। আমি চ্যালেঞ্জগুলার কথা বলছি যে আপনাকে সেই চ্যালেঞ্জগুলা মোকাবেলা করতে হবে। একটার পর একটা চ্যালেঞ্জ, ভর্তির চ্যালেঞ্জ, ইমিগ্রেশনের চ্যালেঞ্জ, চাকরির চ্যালেঞ্জ, টিকে থাকার চ্যালেঞ্জ, পরিবারের খরচ চালানোর একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো আপনাকে মোকাবেলা করতে হবে। এটা করার মতো মানসিক শক্তি যদি আপনার থাকে, আপনি যদি সক্ষম হন, তাহলে অবশ্যই আসবেন। কিন্তু আপনাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। ইন্ডিয়ানা স্টেটের একটা ইউনিক জিনিস হচ্ছে কাঠের ব্রিজগুলা। সেটা ইন্ডিয়ানা স্টেটের আপনারা গাড়ির যে নাম্বার প্লেট, তার পিছনে আপনারা দেখতে পাবেন এই জায়গাটা ওরা একটা কাঠের ব্রিজ বানিয়েছে। এক সময় এটা দিয়ে গাড়ি চলতো, এখন নতুন ব্রিজ বানানোর কারণে এই ব্রিজগুলো এখন আর ব্যবহার করা হয় না। আমেরিকায় যে কোনো আইডিয়াকেই লোকজন বিজনেসে পরিণত করে। যেই ভদ্রলোক এই আইডিয়াটা নিয়ে এসেছেন কাঠের ব্রিজ করার, উনি প্রায় শখানেক ইন্ডিয়ানা স্টেটে এরকম কাঠের ব্রিজ করেছেন। এখন এটা জাস্ট লোকজনের দর্শনীয় স্থান, লোকজন এই জায়গাটায় আসে। অনেকেই দেখুন তাদের নাম এই জায়গাটায় লিখে রেখেছে, বা কে কবে আসছে সেই তারিখ সহ এই জায়গাটায় লেখা। এটা দেখতে ভালো লাগছিল, যেহেতু এটা একটা ইতিহাস বহন করছে, তাই এই এলাকার লোকজন তারা অনেকেই এই জায়গাটায় আসে।
আসার পর তাদের যে স্মৃতি সেটা এই জায়গাটায় লিখে রেখে যায়। আবার ব্রিজের মাঝখানে জানালার মতো রয়েছে, যে এই জায়গাটায় দাঁড়িয়ে আপনি টোটাল যে ফলসের সৌন্দর্য সেটা আপনি দেখতে পারবেন। ফলে এখন জাস্ট এরা দর্শনীয় স্থান হিসাবে এই জায়গাটায় রেখেছে। নিচে আবার পাখির বাসা, পাখিগুলো এই জায়গাটায় বসে আছে, সেটাও দেখতে ভালো লাগছিল। সব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর। অনেকেই এই জায়গাটায় এসেছে, তাদের যে স্মৃতি সেটা তারা এই জায়গাটায় ডেট সহ লেখা দেয়ালে। আর আজ এই মে মাসের যেই শত বছর আগে যে মানুষ টিউবওয়েল ব্যবহার করতো এখানে দেখুন, সেই স্মৃতিটা আজও ওরা এই জায়গাটায় রেখে দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে যে তারা কি করে পানি এই জায়গাটায় ব্যবহার করত। সুন্দর জায়গাটা দেখুন, এই জায়গাটায় আবার বসে বসে যেন এই সৌন্দর্য উপভোগ করা যায়, বসার জায়গাগুলো ওরা বানিয়ে দিয়েছে। এই জায়গাটায় দেখুন ন্যাচারালি স্ট্রবেরি হয়েছে। আপার ফলস থেকে লোয়ার ফলসে যাওয়ার জন্য হাইকিংয়ের রাস্তা রয়েছে, প্রায় 1 মাইলের মতো লোকজন হেঁটে হেঁটে সৌন্দর্য দেখতে দেখতে উপর থেকে নিচের দিকে যায়। আবার গাড়ি দিয়েও যাওয়া যায়। আমরা গাড়ি দিয়ে ওই জায়গাটায় যাচ্ছিলাম। সেই রাস্তাটাও আবার সুন্দর, যেহেতু ফলসকে ঘিরে তারা এই পার্কটা তৈরি করেছে, ফলে আশেপাশে অনেক কিছুই রয়েছে দেখার মতো। আমি আগে যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে আপার ফলস, এখন আমি লোয়ার ফলসের এই জায়গাটায় আসছি। অর্থাৎ এই ফলসটাকে তারা দেখার জন্য দুইটা ভাগে ভাগ করেছে, উপরের অংশটুকু আপার ফলস আর নিচের যে অংশটুকু সেটা লোয়ার ফলস। এই জায়গাটায় দেখলাম যে অনেকেই মাছ ধরার জন্য আসছে। বাংলাদেশ থেকে যেহেতু প্রচুর ছাত্রছাত্রী বাইরে আসছে, বাইরে আসা এখন আপনি যদি এখানে এসে পড়ালেখা করে চলে যেতে চান তাহলে এক হিসেব, আবার আপনি যদি থাকতে চান তাহলে যেই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, যেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, তার জন্য আপনাকে প্রস্তুত হয়ে আসতে হবে। এখানে আসলেই যে সমাধান, যে আমাদের মেন্টালিটি যে বাইরে গেলেই সব কিছু ইজি, সেটা মাথা থেকে বের করে ফেলতে হবে। আর যারা স্টেবল চাকরি থেকে আসবেন তারা অনেকবার চিন্তা করবেন, বিশেষ করে যারা এই জায়গাটায় রয়েছে তাদের পরামর্শ নেবেন। অনেককেই যখন আমরা পরামর্শ দিতে চাই তখন অনেকেই আবার মনে করে যে আপনি বাইরে আছেন, হয়তো আমাকে নিরুৎসাহিত করছেন। এরকম না, ব্যাপারটা হচ্ছে যে বাস্তবতা আপনাকে মোকাবেলা করতে হবে। অনেকেই এই জায়গাটায় আসার পর তখন ব্যাক করার উপায় থাকে না, দেশীয় চাকরি বা দেশীয় পজিশনটা ছেড়ে কিন্তু চলে আসে। এদের তখন আরও বেশি স্ট্রাগলটা হয়। ফলে আপনার যাদের চাকরি রয়েছে অবশ্যই চাকরি রেখে ডিগ্রি নেওয়ার জন্য আপনি আসেন, যদি ভালো না লাগে যেন আপনি ব্যাক করতে পারেন। এই উপায়টা যেন আপনার হাতে থাকে। সব কিছু ছেড়ে, সব কিছু একেবারে পিছনের রাস্তা বন্ধ করে এই জায়গাটায় আসবেন না। কারণ পড়ালেখার একটা চ্যালেঞ্জ, প্রথম যেটা বললাম যে এই জায়গাটায় ভর্তি হওয়াটা একটা চ্যালেঞ্জ, ভিসার একটা চ্যালেঞ্জ, সেই পড়ালেখা শেষ করা একটা চ্যালেঞ্জ, শেষ করার পর চাকরি পাওয়া একটা চ্যালেঞ্জ, ইমিগ্রেশন বর্তমানে তো সেটা আরও জটিল করে দিয়েছে, ফলে এটাও আরেকটা চ্যালেঞ্জ। এত এত চ্যালেঞ্জ মোকাবেলা করা, এত এত মানসিক স্ট্রেস মোকাবেলা করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। কারণ আমরা অল্প বয়সে অনেক কিছুই করতে পারি, অনেক স্ট্রেস নিতে পারি। যখন আমাদের বয়স হয়, যখন আমাদের সংসার হয়, যখন আমাদের বাচ্চা থাকে, তখন কিন্তু আপনার অনেক কিছুই প্রায়োরিটির পরিবর্তন হয়। সেই স্ট্রেসগুলো মোকাবেলা করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তাই আপনি দেশ থেকে আসার আগেই, দেশে আমাদের আশেপাশে আত্মীয় স্বজন অনেকেই থাকে হেল্প করার, এই জায়গাটায় আপনি একা, আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। ফলে এটা আপনি পারবেন কি না, কীভাবে আপনি মোকাবেলা করবেন, সেটার আগাম প্রস্তুতি যদি আপনি না থাকে, এই জায়গাটায় আসার পর আপনি অনেক বিপদে পড়বেন। তাই বর্তমান পরিবেশ পরিস্থিতি বিবেচনা করবেন, যেই দেশেই যাচ্ছেন সেই দেশে যাওয়ার আগে আপনার পিএইচডি লাইফ, আপনার মাস্টার্স লাইফ বা আপনার বিদেশের শিক্ষা জীবন সুন্দর হোক, সেই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।